শান্তি দেবীর দুই বৌমা একেবারে ভিন্ন ভিন্ন প্রকৃতি। কারণ বড় বৌমা তিতলি একেবারে খাঁটি গ্রাম থেকে শহরে সংসার করতে আসে। অন্যদিকে ছোট বৌমা রঞ্জনা খুবই মডার্ন, কারণ সে ছোটবেলা থেকেই শহরে মানুষ হয়। তাই দুই বৌমার মধ্যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেক পার্থক্য থাকে। কিন্তু দুঃখের বিষয়, দুই বৌমা যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন তারা নিমেষের মধ্যেই 1 মাসের রেশন শেষ করে দেয়। কিন্তু এই ব্যাপারে তাদের শ্বশুরবাড়ির লোকেরা এখনো পর্যন্ত অবগত নয়। ও মা, আজকে আমার কলেজে একটা বান্ধবীর জন্মদিন ছিল, তাইও আমাদের জন্য বেশি বেশি করে বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস প্যাক করে পাঠিয়েছে। আমি এগুলো ফ্রিজে রেখে দিলাম, কেমন? তারপর রাত্রিবেলা গরম করে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে। এই বলে শম্পা খাবারগুলো ফ্রিজের মধ্যে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার ভীষণই খিদে পায়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সে যতক্ষণ পর্যন্ত না ফাস্টফুড খায় তার দিন কিছুতেই শুরু হয় না। কিন্তু আজকে সারাদিন সে ভালো মন্দ ফাস্টফুড খেতে পারেনি, কারণ আজকে তিতলি চিংড়ি মাছ দিয়ে কচু, ভেটকি মাছের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল এবং তার সাথে বাসন্তী পোলাও রান্না করে। বাবারে বাবা, কি খিদে পেয়েছে! এতক্ষণে যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে অনলাইনে বিরিয়ানি, বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন, নুডলস আরো অনেক কিছু অর্ডার করে খেয়ে নিতাম। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে ভালো মন্দ কিছু খেতেই পারছি না। দূর, ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে রঞ্জনা রান্নাঘরে যায়। সে যখন ফ্রিজ খোলে তখন ফ্রিজে তার পছন্দের খাবারগুলো দেখতে পায়, যা দেখে রঞ্জনা একেবারেই লোভ সামলাতে পারে না। সে বাড়ির কাউকে কিছু জিজ্ঞাসা না করে ফ্রিজ থেকে খাবারগুলো বার করে গরম করতে শুরু করে। আমি এই খাবারগুলো একা একা খেয়ে নেব, একবার যাই দিদিকে গিয়ে জিজ্ঞাসা করে আসি দিদি খাবে কিনা, কারণ ও তো নতুন বিয়ে করে আমার মতোই এই বাড়িতে এসেছে। এই ভেবে রঞ্জনা তার বড় জায়ের কাছে যায়। কিন্তু সে তার বড় জায়ের অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ তিতলি নিজের ঘরে মেঝেতে বসে তার নিজের রান্না করা বিভিন্ন রকমের খাবার একা একা খেতে থাকে। বড় জাকে এভাবে রাক্ষসের মতো খাবার খেতে দেখে রঞ্জনা একেবারে আকাশ থেকে পড়ে। চিংড়ি মাছ দিয়ে কচুটা দারুণ রান্না করেছি, আর আমি এখন একসঙ্গে 5-5টা মাছ খাবো, তার সাথে 10 থালা ভাত খাবো। এই বাড়িতে সবাই কেমন কম কম খাবার খায়, এত কম কম খাবার খেলে হয় নাকি? 2 দিনে তুমি শুকিয়ে যাব। আর আমার ছোট যাও তো দেখলাম বেশি ভাত কিংবা মাছ মাংস খেতে চায় না। আমার মনে হয় আমি শুধুমাত্র এরকম রাক্ষসের মতো খাই। তিতলির কথা শুনে রঞ্জনার ভালো লাগে, কারণ এই বাড়িতে শুধুমাত্র রঞ্জনা একা নয়, তার বড় যাও বেশি বেশি খাবার খেতে পছন্দ করে। কিন্তু এমন সময় ছোট যাকে ঘরে দেখে তিতলি একটু লজ্জা বোধ করে। এ কি, তুমি এখানে কি করছো? না মানে আসলে দুপুরবেলা ভালো মতো খেতে পারিনি তো, তাই যা খাবার ছিল সব নিজের ঘরে নিয়ে এসে খেয়ে নিচ্ছি। তুমি দয়া করে কাউকে কিছু বলো না। ওরা যদি জানতে পারে আমি পেটুকের মতো এত এত খাবার খাই তাহলে আমাকে খারাপ ভাববে। আরে তুমি একদম চাপ নিও না, আমিও তোমার মতো অনেক বেশি বেশি খাবার খেতে পছন্দ করি, কিন্তু আমি একটু শহুরে খাবার দাবার খাই, এই যা। এই বলে রঞ্জনা তার পছন্দের ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, ফিশ ফ্রাই ইত্যাদি নিয়ে বড় জায়ের ঘরে বসে বসে খাবার খেতে থাকে। দেখতে দেখতে এভাবেই সারাদিন কাটে। রাত্রিবেলা যখন দুই বৌমার শাশুড়ি মা এবং ননদ ফ্রিজ থেকে খাবার বার করতে যায় তখন ফ্রিজে তারা কোনো খাবার দেখতে পায় না। বড় বৌদি, ছোট বৌদি, আমি ফ্রিজের মধ্যে দুপুরবেলা ভালো ভালো খাবার রেখেছিলাম, খাবারগুলো কোথায় গেল? তোমরা তো সন্ধ্যাবেলা থেকে রান্নাঘরে রান্না বান্না করছো, তাই তোমরাই বলতে পারবে। আসলে তুমি যেই খাবারগুলো রেখেছিলে ওগুলো একেবারে পচে নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর রঞ্জনা খাবারগুলো ফেলে দিয়েছি। যাও, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আর রঞ্জনা ভালো ভালো খাবার দাবার রান্না করে তোমাদের জন্য নিয়ে যাচ্ছি। এই কথা শুনে শম্পা এবং তার মা কোনো কথা না বলে বাইরে গিয়ে ডাইনিং টেবিলে বসে ডিনারের জন্য অপেক্ষা করতে শুরু করে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা নিজের নিজের পছন্দ মতো খাবার দাবার রান্না করে। তিতলি নিজের পছন্দ মতো রুটি, পনিরের চচ্চড়ি, ঢেঁড়স আলু দিয়ে তরকারি, চিকেন কষা ইত্যাদি রান্না করে। অন্যদিকে শহুরে ছোট বৌমা নিজের পছন্দ মতো চিকেন নুডলস, পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই রান্না করে। একই, তোমরা দুজনে এত খাবার রান্না বান্না করেছো কেন? আমরা বাড়িতে মাত্র 6 জন থাকি, এতগুলো খাবার আমরা কি করে খাবো? তার উপর বড় বৌমা যখন রুটি, পনিরের চচ্চড়ি রান্না করেছে, তাহলে ছোট বৌমা আবার পিৎজা, চাউমিন এগুলো রান্না করলো কেন?
আসলে মা, আমার গালে না ঘা হয়েছে, তাই আমি রুটি চিবিয়ে চিবিয়ে খেতে পারি না। আর আপনি তো ভালো করেই জানেন যে আমি 2 বেলা ভাত খেতে পছন্দ করি না, তাই আমি নরম নরম পিৎজা আর চিকেন নুডলস তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। এই শুনে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু 2 বৌমা সবার সামনে বেশি বেশি খাবার খেতে খুবই লজ্জা পায়, কারণ তারা সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। তাই তারা দুজনেই মিথ্যা নাটক করতে শুরু করে। বাবারে বাবা, 2খানা রুটি খেয়ে পুরো পেট ভরে গেল। রঞ্জনা, তুমিও তো মনে হয় বেশি খাবার খেতে পারছো না, তাই না? হ্যাঁ, বেশি বেশি করে রান্না করেছি ঠিকই, কিন্তু আমিও বেশি খাবার খেতে পারছি না, আমার পেট পুরো ভরে গেছে। তাহলে এত খাবার কি হবে? আমরাও তো এত কিছু খেতে পারবো না। তাই তোমাদের দুজনকেই বলছি, তোমরা কিন্তু কাল থেকে একটু কম করে খাবার রান্না করবে, আর যে কোনো এক ধরনের খাবার রান্না করবে। এই বলে শ্বশুরবাড়ির লোকেরা টেবিল ছেড়ে উঠে যায়। এমন সময় 2 বৌমা সব খাবার ফ্রিজের মধ্যে ভরে রাখে, কিন্তু মাঝরাত হতে না হতেই দুজনেরই খুবই খিদে পেয়ে যায়। তাই তারা 2 বৌমা মিলে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায় আর তাদের পছন্দের খাবারগুলো ফ্রিজ থেকে বার করে খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন, ছোট বৌমা, আজকে তোমাকে রান্না বান্না করতে হবে না, কারণ আমি বড় বৌমাকে বলেছি আমাদের জন্য মাছের ঝোল, ডিমের ঝোল আর ভাত রান্না করতে, কারণ আজকে একটু হালকা পাতলা খাবো। এবার কি হবে? এরা সবাই যদি হালকা পাতলা খাবার খায়, তাহলে আমি তো কিছুই খেতে পারবো না, কারণ এরকম মাছের ঝোল, ডিমের ঝোল আমার মোটেই খেতে ভালো লাগে না। আর তারপর মাছে অনেক কাঁটা থাকে, আমি তো কাঁটা বেছে খেতেও পারি না। এই ভেবে রঞ্জনার খুব মন খারাপ করে। এমন সময় সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার বড় যা একেবারে মনের আনন্দে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে বেশি বেশি করে ডিম, ডাল, মাছ, ভাত রান্না করছে। যাক বাবা, আজকে আমার ছোট যা রান্নাঘরে আর ওরকম শহুরে খাবার রান্না বান্না করতে আসবে না। আজকে আমি আমার ইচ্ছা মতো রান্না বান্না করতে পারবো। 2-1 ঘন্টার মধ্যেই তিতলির রান্না বান্না হয়ে গেলে সে সবাইকে দুপুরে খাবার পরিবেশন করে। একই বৌমা, মাত্র 6 জনের জন্য তুমি 20খানা ডিম, 30টা মাছ আর 3 হাঁড়ি ভাত রান্না করেছো কেন? তোমাদের বারবার একই কথা বলা হলেও তোমরা কিছু শুনতে চাও না কেন? না মা, আসলে আমি আপনাদের জন্য এত বেশি বেশি খাবার রান্না করিনি। আমাদের পাড়ায় কটা গরিব বাচ্চা থাকে, তো তাই আমি ভেবেছি আজকে ওদেরকে এই খাবারগুলো খাওয়াবো। আপনারা যা খাবেন খেয়ে নিন, তারপর আমি ওদেরকে সব খাবারগুলো দিয়ে আসবো। এই শুনে কেউ আর কোনো কথা বলে না, কিন্তু ছোট বৌমা ভালো করেই বুঝতে পারে যে তার বড় যা মিথ্যা কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই সবাই খাবার খেতে শুরু করলেও রঞ্জনা কিছুতেই সেই খাবার খেতে চায় না। মাছের ঝোল আর ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে। কি ব্যাপার ছোট বৌদি, তুমি খাচ্ছ না কেন? তোমার খিদে পায়নি? না, আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই আমি কিছু খাবো না, আমি ঘরে গেলাম। এই বলে রঞ্জনা ঘরে চলে যায়, কিন্তু খিদের চোটে তার পেটে যেন ছুঁচো দৌড়াতে থাকে। অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেদের যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তখন তিতলি লুকিয়ে লুকিয়ে আবার সমস্ত খাবার নিজের ঘরে নিয়ে গিয়ে খেয়ে নেয়। অন্যদিকে রঞ্জনা বান্ধবীর সঙ্গে দেখা করার নাম করে এক রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে সে নিজের পছন্দ মতো চিকেন চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, 10টা বার্গার, 20টা পিৎজা ইত্যাদি অর্ডার করে, আর সে নিজের পছন্দের সব খাবার মন ভরে খেতে থাকে। আমার শ্বশুরবাড়ি একেবারে মাছের গন্ধে, ডিমের গন্ধে ভরে গেছে। ওরা কিছুতেই এসব ফাস্টফুড খেতেই চায় না, তাই আমার খুব রাগ হয়। আজকে আমি বাধ্য হয়ে রেস্টুরেন্টে এসে এত বেশি টাকা খরচা করে খাবার খাচ্ছি। এভাবেই ছোট বৌমার খাবার খাওয়া হয়ে গেলে সে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর একদিন শম্পার জন্মদিনের দিন তার ভীষণ পরিমাণে ফিশ ফ্রাই এবং বিরিয়ানি খেতে ইচ্ছা হয়। তাই সে তার ছোট বৌদিকে বিরিয়ানি এবং ফিশ ফ্রাই রান্না করতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে যে তার ছোট বৌদি এরকম ধরনের রান্না ভালো মতো করতে পারে। আরে, জন্মদিনের দিন এরকম মাংস খেতে নেই শম্পা, আমি বরং তোমাকে বিভিন্ন রকমের শাক, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা করে খাওয়াচ্ছি। দিদি, ওরা তো প্রত্যেকদিন এসব খাবারই খাচ্ছে, আর আজকে শম্পার জন্মদিন, ওর যখন এরকম বিরিয়ানি, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে হয়েছে, তাহলে আজকে আমি ওকে বিরিয়ানি, চাউমিন, ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফ্রাই সব রান্না করে খাওয়াবো। আর আজকে ওর বান্ধবীরা বাড়িতে আসবে, তাই আমি অনেক বেশি বেশি করে রান্না করব। এই বলে রঞ্জনা সবার জন্য বিভিন্ন ধরনের শহুরে রান্না করে, কারণ আজকে সে ভীষণই আনন্দিত। অন্যদিকে তিতলি মনমরা করে বসে থাকে, কারণ আজকে সে কিছুতেই বাড়িতে খাবার খেতে পারবে না। তাই সে বাধ্য হয়ে নিজের বাপের বাড়িতে ফোন করে।
মা, ভাই তো প্রত্যেকদিন ট্রেনে করে শহরে কাজ করতে আসে, তাই তুমি আমার জন্য গ্রাম থেকে কলমি শাক, কচু শাক, ভাত, মটর ডাল, বিউলির ডাল আর তার সাথে একটু মাছ ভাপা রান্না করে পাঠাও তো, কারণ আমি এদের শহরে খাবার দাবার একদম খেতে পারছি না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলে সবাই মিলে বিরিয়ানি, চাউমিন ইত্যাদি খাবার খায়, কিন্তু সকলের খাবার খাওয়ার পর যা খাবার বেঁচে যায় সব খাবার রঞ্জনা লুকিয়ে লুকিয়ে একাই খেয়ে ফেলে। অন্যদিকে বড় বৌমার ভাই তাকে এসে বিভিন্ন ধরনের খাবার দিয়ে যায়। এভাবে দুই বৌমা মিলে পেটুকের মতো খাবার খেয়ে তাদের পেট মোটা করতে থাকে, তাই খুবই তাড়াতাড়ি বাড়িতে 1 মাসের রেশন শেষ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তারা সবাই মিলে এক নিমন্ত্রণ বাড়িতে যায়, কিন্তু সেখানে সবাই মিলে নতুন বৌমার হাতে রান্না বান্না খেতে চায়। আচ্ছা ঠিক আছে, সত্যি আমার দুই বৌমা খুব ভালো রান্না বান্না করতে পারে। তোমরা যখন এত করে বলছো, তাহলে আজকে আমার দুই বৌমা তোমাদেরকে রান্না করে খাওয়াবে। আমার বড় বৌমা এত সুন্দর ভাত, ডাল, মাছ, মাংস, কচু রান্না করবে না, পুরো মুখে লেগে থাকার মতো। অন্যদিকে ছোট বৌমা আবার বিরিয়ানি, ফ্রাইড রাইস, পিৎজা, বার্গার, নুডলস এগুলো খুব ভালো রান্না করতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে দুই বৌমা খুবই খুশি হয়, তাই তখনই দুই বৌমা রান্নাঘরে গিয়ে অনেক বেশি বেশি করে বিভিন্ন ধরনের শহুরে এবং গ্রামীণ খাবার রান্না করে। কিন্তু সেই খাবার পরিবেশন করার আগে আমাদের রান্নাগুলো দিয়ে বেশ ভালো সুগন্ধ বেরোচ্ছে, কিন্তু এই খাবারগুলো ওরা সবাই খেয়ে নেবে, আর আমরা দুই বৌমা তাহলে কি খাবো? আমরা বরঞ্চ অল্প অল্প করে সব খাবারগুলো খেয়ে নিই, তারপর ওদেরকে পরিবেশন করে খাওয়াবো। এই বলে দুই বৌমা নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার একটু একটু করে খেতে খেতে কখন যে হাঁড়ি কড়াই ফাঁকা করে ফেলে সেটা তারা দুজনেই বুঝতে পারে না। আর ঠিক তখনই বৈদেহী দেবী এবং শান্তি দেবী রান্নাঘরে আসে, আর তারা নতুন দুই বৌমার এরকম কাণ্ড কারখানা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। কি অবস্থা শান্তি, তোর দুই বৌমা তো সব খাবার একা একা গিলে ফেলেছে। এবার আমি আমার আত্মীয় স্বজনকে কি খেতে দেব? আমার লজ্জায় একেবারে মাথা কাটা গেল। আমাকে এখন অনলাইন থেকে খাবার অর্ডার করে সবাইকে খাওয়াতে হবে। আমি যে কি মরতে তোর দুই পেটুক বৌমাকে রান্না করতে বলেছি। এই বলে বৈদেহী দেবী বাধ্য হয়ে অনলাইন থেকে বেশি বেশি খাবার অর্ডার করে আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে দেয়। কিন্তু বৈদেহী দেবী শান্তি দেবী এবং তার পরিবারকে খুবই অপমান করে। দুই বৌমা যখন নিজেদের পরিবারকে এরকম ভাবে অপমানিত হতে দেখে, তখন তারা নিজেদের ভুল বুঝতে পারে। তাই এরকম ঘটনার পর থেকে তারা সবসময় নিজেদের খাবার দাবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করে। আমাদের শ্বশুর বাড়ির লোকজন কি স্নান করে না? সবাইকে তো দেখি নিজের নিজের মতো ঘর থেকে সেজে গুজে বেরিয়ে যায়, কখনো কিন্তু স্নান করতে দেখি না কাউকে। আমার ঘরের ভেতরেও একটা ঘর আছে, মাঝে মাঝে আমার স্বামী সেখানে যায়। ও ভেতরে থাকলে আমার খুব দেখতে ইচ্ছা করে ওই ঘরটাতে কি আছে, কিন্তু আমাকে ঢুকতে দেয় না, শুধু বলে পরে আসবে। ঠিক বলেছো দিদি ভাই, আমার ঘরের মধ্যেও এমন একটা ঘর আছে। আমি তো বাবা ওটার ভেতরে যাওয়ার সাহসই পাই না। না না, কোনো দরকার নেই। আমরা গ্রামের সাদাসিধে মানুষজন, বড় লোকেদের বাড়িতে কোথায় কি ঘর আছে ওসব জেনে আমাদের কি লাভ বলতো? কিন্তু আমি একটা জিনিস বুঝি না, ওরা পটি কোথায় করে? এই একটা চিন্তাতেই তো আমার সারা রাত ঘুম আসে না। এত বড় একটা বাড়ি, এত বড় বড় লোকজন, কিন্তু এরা কোথায় পটি করে আমি আজও বুঝলাম না। আমরা যে ছাদের বাথরুমে পটি করি সেটা কাউকে বলো না তো, কাউকে একদম বলবে না। বাড়ির সব থেকে উঁচু বাথরুম ওটা, হয়তো নামি দামি অতিথিদের জন্য বানানো। আমরা সেটা ব্যবহার করছি জানতে পারলে ওরা খুবই রাগারাগি করবে। কিন্তু বিয়ে করে এসে 2 দিন হয়ে গেল, আমি এখনো এখানে স্নান করতে পারিনি। কোথায় স্নান করব তাই তো বুঝে পাচ্ছি না। কাউকে জিজ্ঞাসা করতেও তো ভয় করে। আমাদের গ্রামই ভালো ছিল বল, একসাথে সকালবেলা পটি করতে যেতাম আর স্নান করে বাড়ি ফিরতাম। এখানকার রঙ্গ তামাশা আমার মাথায় ঢুকছে না। আমি ভেবেছি এবার থেকে গ্রামের মতো করেই প্রত্যেকদিন রাত্রিবেলা করে বাড়ির সামনের পুকুরটাতে স্নান করে আসবো। তোমরা গেলে আমাকে জানিও। মীনাক্ষী আর অনন্যা দুজনেই অনন্যার কথায় রাজি হয়ে যায়। তারা প্রত্যেকদিন রাত থাকতে থাকতে লুকিয়ে লুকিয়ে নিজেদের রুম থেকে বেরিয়ে ছাদের বাথরুমে পটি করে ভোর রাত্রে পুকুরে স্নান করতে চলে যেত। মীনাক্ষী, সুজাতা এবং অনন্যার মাত্র 3 দিন আগেই বিয়ে হয়েছিল। তারা এতদিন পর্যন্ত তাদের পুরো জীবনটাই এক প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে কাটিয়েছে। সেখান থেকে বিয়ে করে হঠাৎ করে শহুরে শ্বশুরবাড়িতে আসায় তাদের 3 জনের বেশ অসুবিধা হচ্ছিল।
মালবিকা দেবী একটি শহরে তার 3 ছেলে অরুণ, বরুণ এবং কিরণকে নিয়ে থাকত। তাদের 3 জনের বিয়ের বয়স হয়ে যাওয়া মাত্রই মালবিকা দেবী ঠিক করে তার 3 ছেলের বিয়ে গ্রামের মেয়ের সঙ্গেই দেবে। এই আবার কি ধরনের জেদ তোমার? শহরে এত মেয়ে থাকতে শুধু গ্রামের মেয়েদের বিয়ে করতে যাবো কেন? আর ওরা এলে আমাদের কালচারের সাথে মানিয়ে নিতে পারবে? আমাদের তো অফিস পার্টিতে যেতে হয়, আরো কত বড় বড় বিজনেস পার্টিতে যেতে হয়। সেখানে যদি 14 গ্রাম থেকে উঠে আসা মেয়েদের নিয়ে যাওয়া হয়, তাহলে তোমার মনে হয় আমাদের মান সম্মান থাকবে বলে? তারপর দেখা যাবে ওরা হয়তো কাঁটা চামচ দিয়ে খেতেও পারে না। পার্টি তো দূরের কথা, কোনো সাধারণ রেস্টুরেন্টে নিয়ে যেতেও পারবো না। পার্টি আর রেস্তোরাঁতে নিয়ে যাওয়ার জন্য তো কেউ বিয়ে করে না, বিয়ে করে বউ আনে যাতে সেই বউ ঠিকঠাক ভাবে ঘর সামলাতে পারে। শহরের মেয়েদেরকে বউ করে আনলে ওরাও তো তোদের মতো সারাদিন ফাংশন, পার্টি, শপিং এসবই করে বেড়াবে, ঘর সামলাতে পারবে না। তোমার বান্ধবীর ছেলের বউ এমন হয়েছে বলে তুমি শহরের সব মেয়েদেরকে যদি এমন ভাবো, তাহলে কি করে চলবে বলো তো? শহরে তো কত কত ছেলে আছে যারা বড় হয়ে রোজগার করলেও বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমরা কি তোমার তেমন ছেলে? তাহলে আমাদের বউ তোমার বান্ধবীর বউয়ের মতো হবে, এমন কথা ভাবলে কেন? অত শত আমি বুঝি না বাবু, আমি আজ আছি কাল নেই, এমন একটা অবস্থায় আমি বৌমাদের অত্যাচার সহ্য করতে পারবো না। তাই আমি কোন রকম রিস্ক নিতেই চাই না। আমি যখন বলেছি তোদের বিয়ে গ্রামের মেয়েদের সঙ্গে দেব, তখন তাই হবে। অরুণ, বরুণ এবং কিরণ 3 জনে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও তাদের মা কোনো কথা শোনে না। সে জোর করে তার 3 ছেলের বউ বানিয়ে গ্রামের 3 জন মেয়েকেই নিয়ে আসে। মীনাক্ষী, সুজাতা আর অনন্যা 3 জন দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল। সেই জন্য অরুণ, বরুণ কিংবা কিরণ কেউই তাদের মায়ের কথায় আপত্তি করেনি। অন্যদিকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে কোথায় কিভাবে স্নান করবে তা ভেবে না পেয়ে মীনাক্ষী, সুজাতা এবং অনন্যা 3 জনে প্রত্যেকদিন রাত্রিবেলা করে তাদের বাড়ির সামনের পুকুরে স্নান করতে চলে যায়। এইভাবে রাতে স্নান করার মজাই আলাদা, তাই না? কেউ দেখার নেই আর কোনো ভিড়ও নেই, সূর্যের তাপে জল গরমও হয়ে যায় না। আমার কিন্তু খুব মজা লাগে। আমারও মজা হয়, কিন্তু মাঝে মাঝে ভূতের ভয় লাগে। যদি জল থেকে কেউ বেরিয়ে এসে আমাদের পা ধরে টেনে নিয়ে যায়, আমাদের শ্বশুর বাড়ির লোকজন তো জানতেও পারবে না আমরা কোথায় গেলাম। তুই বল তাহলে কি করব? সকালবেলা সবার সামনে ছাদের কলে স্নান করব? আমাদের গ্রামের কি নিয়ম ছিল, স্নানঘর, বাথরুম এই সমস্ত কিছু বাড়ির বাইরেই করতে হয়, কারণ এগুলো অপরিষ্কার জিনিস। তাহলে বাড়ির ভেতরে এই সমস্ত কাজ করে বাড়ি নোংরা করব? আর রাত্রিবেলা ছাদের বাথরুমে স্নান করলে সারা বাড়িতে বন্যা এসে যাবে। তুই খুব বোকা, তাই তুই এসব একদম বুঝিস না। আমি তো সে কথা বলিনি, আমি তো শুধু বললাম। তোকে আর কিছু বলতে হবে না দিদি ভাই, তাড়াতাড়ি স্নানটা করে বাড়ি চল। আমাদের স্বামীরা ঘুম থেকে উঠে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। কয়েকদিন মাত্র হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যেই আমাদের জন্য যদি মাঝরাতে ওদের ঘুম ভেঙে যায়, তাহলে স্ত্রী হিসেবে এটা আমাদের কাছে কত বড় অপমানের হবে বলতো। অনন্যার কথা শুনে তারা সবাই তাড়াতাড়ি করে স্নান করে ভালোভাবে পরিষ্কার হয়ে আবার বাড়িতে ফিরে যায়। সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। অরুণ, বরুণ এবং কিরণ 3 ভাইয়ের তাদের স্ত্রীদের নিয়ে কোনো অভিযোগ না থাকলেও তাদের স্ত্রীদের কিছু কিছু অভ্যাস 3 ভাইয়ের কারোরই পছন্দ ছিল না। তারই মধ্যে একটা ছিল স্নান না করার অভ্যাস। যেহেতু তারা জানতো না যে তার বউয়েরা রাত্রিবেলা পুকুরে স্নান করতে যায়, তাই তারা ভাবতো তাদের বউয়েরা দিনের পর দিন স্নান না করেই থাকে। তাদের মনের সন্দেহের কথা তারা তাদের মাকে জানায়। তোমাকে তো বলেইছিলাম গ্রামের মেয়েদের বাড়ির বউ বানাতে না, এখন দেখলে তো কেমন 3টে নোংরা বউ নিয়ে এসেছো। এসব কিভাবে কথা বলছিস অরুণ? ওরা তোদের স্ত্রী হয়, নিজের স্ত্রীকে কেউ এরকম ভাবে নোংরা বলে? কত ভালো মেয়েগুলো সুন্দরভাবে সংসারের কাজ সামলাচ্ছে। দাদা তো ভুল কিছু বলেনি মা, আজ প্রায় 1 সপ্তাহ হতে চললো। তুমি একদিনও দেখেছো তোমার বৌমাদের স্নান করতে? আমাদের প্রত্যেকের ঘরেই তো অ্যাটাচ বাথরুম আছে, সেই বাথরুমে কোনোদিনও তাদের ঢুকতেও দেখিনি। স্নান তো দূরে থাক, বাকি সব কাজ যে কোথায় করে কে জানে। 7 দিন ধরে কেউ স্নান না করে বাথরুমে না গিয়ে থাকতে পারে না। যদি তাই হতো তাহলে তো ওদেরকে দেখলেই বোঝা যেত ওদের তো যথেষ্ট পরিষ্কারই মনে হয়। আর তোরা ওদের স্বামী হয়েছিস, তোরা এটুকু কথা ওদেরকে জিজ্ঞাসা করতে পারছিস না? কি জিজ্ঞাসা করবো? ওদেরকে একটা কথা বললে ওরা আরেকটা কথা ভেবে নেবে। অনন্যা তো সেদিন আমাকে একটা ইউজ এন্ড থ্রো পেন দেখিয়ে জিজ্ঞাসা করলে এটাতে কালি কিভাবে ভরে। আমি বললাম যে ওগুলো কালি ভরা যায় না, ব্যবহার করে ফেলে দিতে হয়। এইটুকু জিনিস তো কেউ নাই জানতে পারে। ওদের গ্রামে হয়তো এসব জিনিসের চল নেই, তোরা তো একটু শিখিয়ে পড়িয়ে নিতেই পারিস।
আরে আগে পুরো কথাটা তো শুনবে। সেদিনের পর থেকে তোমার ছোট বৌমা তো যে কোনো পেন দিয়ে একবার লিখেই পেনটা ফেলে দিচ্ছে। আমি তো প্রায় দিনই বাড়ির বাগানে একটা দুটো করে পেন খুঁজে পাই। আমাকে এসব কথা না বলে নিজেদের বউদেরকে বোঝানোর চেষ্টা কর। ওদের শিখতে একটু সময় লাগবে, কিন্তু ঠিকই শিখে যাবে। আর তবুও যদি তোদের অসুবিধা থাকে তাহলে তোরাও তোদের বউদের উপর নজর রাখিস, তাহলে জানতে পারবি ওরা কখন আর কোথায় স্নান করে। মালবিকা দেবীর কথা শুনে অরুণ, বরুণ এবং কিরণ যে যার মতো নিজেদের ঘরে চলে যায়। তারপর থেকে তারা তাদের স্ত্রীদের উপর নজর রাখতে শুরু করে। অরুণ, বরুণ এবং কিরণ তিনজনেই লক্ষ্য করে মাঝরাতে তাদের বউয়েরা ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়। এমন বেশ কয়েকদিন দেখার পরে তারা ঠিক করে মীনাক্ষী, সুজাতা এবং অনন্যা বাইরে বেরিয়ে গেলে তারাও তাদের পিছু করবে। এমনই একদিন বউদের পিছন করতে করতে তারা লক্ষ্য করে হঠাৎই তাদের বউয়েরা অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তারা প্রচন্ড ভয় পেয়ে বাড়ি ফিরে আসে। আসলে মীনাক্ষী, সুজাতা এবং অনন্যা সিঁড়ি দিয়ে পুকুরের ঘাট থেকে নিচে নেমে যায়। পথের মধ্যে স্ত্রীদের অন্ধকারে মিলিয়ে যেতে দেখে অরুণ, বরুণ এবং কিরণ তিন ভাই তাদের মায়ের কাছে এসে সমস্ত কথা জানায়। আমরা এদের সাথে থাকতে পারবো না। আমার মনে হয় না ওরা মানুষ বলে, ওরা তো ভূত এক একটা। ওরা রাস্তায় বেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল, আর দেখতেই তো পেলাম না। তোমাকে বলেছিলাম গ্রামের মেয়েদের সাথে আমাদের বিয়ে দিও না। শহরের শিক্ষিত মেয়েদের সাথে বিয়ে হলে আজ আমাদের মাঝরাত্রি ভাবে তোমাদেরকে ঘুম থেকে তুলে এমন ভূতের গল্প শোনাতে হতো না। মালবিকা দেবী তার ছেলেদের কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু তার বৌমাদের ব্যাপারে এমন কথা শুনে মালবিকা দেবী বেশ চিন্তায় পড়ে। আমার ছেলেরা তো এমনি এমনি এতগুলো কথা বানিয়ে বানিয়ে বলবে না। আজকে আর আমার রাজ্যকে বৌমাদের বাড়ি ফেরার অপেক্ষা করার মতো সাহস, শক্তি কোনোটাই নেই। তবে কাল থেকে ওদের উপর একটু নজর রাখতে হবে। তার পরের দিন থেকেই মালবিকা দেবী তার তিন বৌমার উপর কড়া নজর রাখতে থাকে। সে লক্ষ্য করে প্রত্যেকদিন রাত্রিবেলা প্রায় 1টা নাগাদ তার বৌমারা বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পরে ফিরে আসে। কি ব্যাপার তোমাদের? কোথায় গিয়েছিলে এত রাতে? কি হলো? চুপ করে আছো কেন? যেটা জানতে চেয়েছি সেটা বলো। আমরা যে বাইরে স্নান করি সেটা কিছুতেই শাশুড়ি মাকে বলা যাবে না। এখনো আমরা গ্রামের অভ্যাসগুলো ছাড়তে পারিনি জেনে যদি আমাদের বাড়ি থেকে বের করে দেয়। তোমরা কি বোবা? কথার উত্তর দিচ্ছ না কেন? আমি যে কিছু একটা জানতে চাইছি সেটা বুঝতে পারছো না? আসলে আমরা সবাই একটু ঠান্ডা হাওয়া খেতে বেরিয়েছিলাম। আমাদের ঘরগুলো তো খুব গরম, সেই জন্য। গরম মানে? প্রত্যেকটা ঘরে তো এসি লাগানো আছে, আর তোমরা বলছো গরম? মজা করছো নাকি আমার সাথে? আমার বয়স এমনি এমনি বাড়েনি। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আমি মুখ দেখলেই বুঝতে পারি। তাই সত্যি করে বলো, কি করতে গিয়েছিলে তোমরা বাইরে? আমরা বাড়ির সামনের পুকুরে স্নান করতে গিয়েছিলাম মা। আমরা তো ওখানেই স্নান করি। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা স্নান করতে যাই। বাড়িতে এতগুলো বাথরুম থাকতে তোমরা রাস্তার পুকুরে স্নান করতে যাও, তাও আবার এত রাত্রিবেলা? তোমাদের কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। কি বলতে চাইছো একটু খুলে বলো তো। আমাদের গ্রামে কোনো বাড়িতে বাথরুম বা শৌচালয় কিছুই ছিল না। আমাদের গ্রামের প্রথা অনুযায়ী এইসব কাজ সবসময় বাড়ির বাইরে করতে হয়। স্নান করলে আমাদের শরীরের ময়লা যাতে বাড়িতে না থাকে তাই বাড়ির বাইরে এসব কাজ করতে হয়। কি অবস্থা! এই যুগেও তোমাদের গ্রামে এসব মানা হয়? তাহলে কি তোমরা মাঠে ঘাটেই বাকি কাজগুলো করো? তোমরা যে এত রাত্রিবেলা বেরিয়ে যাও, যদি কোনোদিন কোনো বিপদ হয়ে যেত তাহলে তো আমরা টেরও পেতাম না। কিন্তু বিপদের ভয়ে এই সমস্ত নোংরা কাজগুলো তো আমরা বাড়ির ভিতরে করতে পারতাম না, তাই না? প্রথম প্রথম ভয় পেলেও পরে আমাদের সমস্ত ভয় কেটে গিয়েছিল, তাই আমাদের আর কোনো রকমের অসুবিধা হয়নি। তাদের কাছ থেকে সমস্ত রকম কথাবার্তা শুনে মালবিকা দেবী আঁতকে ওঠে। সে সমস্ত কথা তার ছেলেদেরকে জানায়। তারা সবাই এই কথাটা ভেবেই অবাক হয়ে যায় যে গ্রামের লোকজন শুধুমাত্র শিক্ষা দীক্ষা বা কালচারেই নয়, এইসব ভুলভ্রান্ত ধারণার দিক থেকেও এখনো কতটা পিছিয়ে আছে। প্রত্যন্ত গ্রামের রীতিনীতি এতটাই কঠোর যে সেগুলো মানার জন্য মালবিকা দেবীর 3 বৌমাকে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে পুকুরে স্নান করতে যেতে হয়। মালবিকা দেবী এবং তার ছেলেরা মীনাক্ষী, সুজাতা এবং অনন্যাকে ওইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। বাড়ির ভেতরে থাকা অ্যাটাচ বাথরুম ব্যবহার করাও তাদেরকে শেখানো হয়। প্রথমে তারা রাজি না হলেও শেষমেশ তারা তাদের শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনতে বাধ্য হয়।